সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই আমাদের সাথে আবারও নতুন করে যুক্ত হবে। আমাদের জাস্ট একটু সাময়িক সমস্যার কারণে নেটওয়ার্কে আজকে অনেক প্রবলেম করছে। দেখো, তোমাদের সাথে আগে ক্লাসটা ছিলাম, এই নেটওয়ার্কের সমস্যার কারণে অলরেডি কেটে গিয়েছিল, আবারও রিগেইন যুক্ত হয়েছিলাম, আবারও সেম সমস্যা। কারণ দেখো, আমরা কিন্তু অলওয়েজ সব কিছু সেট আপ মেনটেন করে তোমাদের সাথে যুক্ত হই, প্রতিদিনই কিন্তু এইভাবেই ক্লাস নিচ্ছি। কিন্তু আজকে কেন জানি এরকম বারবার হচ্ছে, যে আসলে বিষয়টার জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত। তোমরা যেমন অনেকেই বিরক্ত হচ্ছ, বিষয়টা আমাদের কাছে অনেকটা বিরক্ত বোধ লাগছে। এই জন্য সবার কাছ থেকে একটু আমরা রিকোয়েস্ট করছি, সবাই আবার নতুন করে আমাদের সাথে একটু জয়েন হোক। পরবর্তীতে আমরা আবার যে জায়গা পর্যন্ত ছিলাম ওই জায়গা থেকে বাকিগুলো আবার ধরে ধরে তোমাদের সাথে একটু আলোচনা করব। এই টপিকগুলো আমরা একটু শেষ করে দিব। তাহলে সবাই একটু জয়েন হয়ে নাও। যারা ইতিমধ্যে জয়েন হয়েছো, এখন আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলতে পারো। এখন শোনা যাচ্ছে কিনা, তোমরা সবকিছু বুঝতে পারছো কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে দ্রুত সবাই বলে দাও। সবার কাছ থেকে আমরা দেখতে যাচ্ছি, সবাই একটু কমেন্টে বলে দাও কি হতে পারে। আশা করি সবাই শুনতে পাচ্ছ, সবাই সাউন্ড ক্লিয়ার, সবাই বুঝতে পারছো। তাহলে আবারও আমরা যে রুলসগুলো পড়িয়েছিলাম, এই রুলসগুলো নিয়ে কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিব। আশা করি ওই রুলসগুলো থেকে তোমরা এই এক্সাম্পলগুলো সহজেই বুঝতে পারবা, সহজেই সলভ করতে পারবা, যদি আমাদের রুলসগুলো তোমরা সঠিকভাবে এবং কেয়ারফুলিভাবে বুঝতে পারো। তাহলে খুব ইজি হয়ে যাবে। তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অটোমেটিক্যালি আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো যুক্ত হও নাই, দ্রুত একটু যুক্ত হয়ে যাও। যারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছো, একটু লাইক বাটনে একটা হিট করো। তোমাদের সাথে যারা আছে পেইড বেচের, সকলেই আমাদের সাথে একটু জয়েন হয়ে নেক। পরবর্তীতে আমরা আমাদের এক্সাম্পলে টপিকসে চলে যাচ্ছি। দ্রুত দ্রুত সকলে একটু জয়েন হও, একটু লাইক বাটনে হিট করো, সবাই একটু যুক্ত হয়ে যাক। আমরা তোমাদেরকে পড়াচ্ছিলাম কি, কন্ডিশনাল, মানে ইফ যুক্ত একটা বাক্য পড়াচ্ছিলাম। রুলসগুলো আমি বুঝিয়ে দিয়েছি। এখন তোমাদের সাথে আমরা উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। তাহলে আমরা চলে যাই, আমাদের টপিকস কি ছিল, এই যে ইফ যুক্ত বাক্যগুলো ছিল। তাহলে ইফ যুক্ত বাক্যগুলো থেকে আমরা কিছু উদাহরণ তোমাদের সাথে, এই যে দেখো অনেকগুলো উদাহরণ তোমাদের সাথে নিয়ে এসেছি, অলরেডি 4টা উদাহরণ। তাহলে তোমরা দেখো তো কি হতে পারে। আমরা যদি তোমাদের বইয়ের, এটা কত নাম্বার রুলস বলছি, নাম্বার 8 নাম্বার রুলসে তোমরা এটা পেয়ে যাবা, ইফ যুক্ত বাক্যগুলা। কারণ এইগুলা কিন্তু তোমাদের রুলের মাঝে অ্যাডজাস্ট করা আছে। তাহলে আমরা একটু দেখি। এই যে দেখো, শুরুতে একটু উদাহরণগুলো একটু বোঝার চেষ্টা করো। এই যে দেখো তো ইফ যুক্ত আছে কিনা, অবশ্যই আমাদের ইফ যুক্ত বাক্য আছে। যেহেতু ইফ দেওয়া আছে, দ্বিতীয় বাক্যেও দেখো, দ্বিতীয় বাক্যে ইফ আছে কিনা, অবশ্যই আমাদের ইফ যুক্ত আছে। আমরা 3 নাম্বার বাক্য দেখি, এটা তো ইফ যুক্ত আছে। তাহলে এই যে 3 পর্যন্ত বাক্যগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, সবগুলাতে কি যুক্ত আছে, ইফ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেখতে হবে ইফের পরবর্তী যে ভার্বটা আছে, এই ভার্বটা কোন নিয়মে আছে, কিভাবে আছে, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের দেখতে হবে। তাহলে একটু দেখি কি নিয়মে আছে। তাহলে সবাই একটু লক্ষ্য করো। এই যে দেখো তো, ইফের পরে এটা কি আছে, এটা আছে B1। ইফের পরে স্টাডিটা কি আছে, ইফের পরে আমরা দেখতে পাচ্ছি স্টাডি শব্দটা দেওয়া আছে B1। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু ইফের পরে আমাদের B1, এই যে স্টাডি শব্দটা কোন ফর্মে আছে, B1 বলেছিলাম। দ্বিতীয় নাম্বার বাক্যটা দেখো, ইফের পরে কি আছে, B2। তাহলে ইফের পরে B1 থাকলে উত্তর হিসাবে কি বসবে, যে দেখো শুধু পাস দেওয়া আছে, তাহলে উত্তর হিসাবে বসবে উইল পাস, উইল পাস। এই যে দেখো উত্তর বসেছে, এই যে উত্তর কি হয়েছে আমাদের, উইল পাস। দ্বিতীয় নাম্বার দেখো B2 তে আছে, তাহলে উত্তর কি হবে, উড, এই যে উড পাস উত্তর হয়েছে। তৃতীয় নাম্বার দেখো হেড আছে, ভার্বের 3 আছে, তাহলে হবে উড হ্যাভ, এই যে উড হ্যাভ, পরে B3, এই যে পাস, এই যে উত্তর। এই যে 3টা উত্তর তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইরকম আরো কিছু উদাহরণ আমাদের বইয়ের মাঝে দেখবা দেওয়া আছে। যেমন দেখো তো, আমরা যদি দেখি নিয়মগুলা দিই, এই যে দেখো অনেকগুলো উদাহরণ কিন্তু তোমাদের দেওয়া আছে বিষয়গুলা। যেমন কি, এই যে দেখো তো ইফ আছে, ইফের পরে দেখো হেড আছে, B3 আছে, তাহলে এই যে উত্তর হিসেবে কি হয়েছে, উড হ্যাভ প্লাস B3। এই যে সেম ওয়েতে হেড আছে, B3 আছে, উত্তর হিসেবে হয়েছে উড হ্যাভ প্লাস B3। আবার দেখো এই যে হেড আছে, B3 দেওয়া আছে, উত্তর হিসেবে বসেছে কুড হ্যাভ ফিনিশ। এখন প্রশ্ন হচ্ছে, কুড দিলেও যে কথা, উড দিলেও একই কথা, কোনো সমস্যা নেই। এর জন্য উত্তর কখনোই ভুল হবে না। উড যে কথা, কুড একই কথা, সিমিলার ওয়েতে আমাদের বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
সকলেই ক্লিয়ার? তাহলে যেহেতু আমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছি একবারে ক্লিয়ারলি ভাবে যে আমাদের কোনটা হয়েছে বা কেন হয়েছে, এটা একদম ক্লিয়ার। সবাই একটু কমেন্টে বলো তো বিষয়টা ক্লিয়ার কিনা, না আরো কিছু উদাহরণ তোমাদের দেখাতে হবে? সবাই একটু কমেন্টে বলে দাও ক্লিয়ার কিনা। সকলেরই আমরা কমেন্ট দেখতে চাই, সবাই একটু বলো ক্লিয়ার কিনা, দ্রুত। আশা করি সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো বিষয়টা, সবাই একবারে ক্লিয়ার। তাহলে যেহেতু আমরা সবাই বুঝতে পেরেছি, তাহলে আমাদের বিষয়টা হচ্ছে আমি এই জায়গা থেকে আরো কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিব, এগুলা তোমরা করার চেষ্টা করো, দেখি হয় কিনা। তাহলে দেখো তো, আমি যদি বলি তাহলে দেখো কয়েকটা বাক্য আমি দিই, তোমরা একটু সলভ করার চেষ্টা করো, দেখো কি হয়। তোমরা সবাই একটু কমেন্টে বলার চেষ্টা করবা কি হতে পারে উত্তরগুলা। যেমন এইগুলো আমি একটু ব্যতিক্রমী দিব, আগে তো স্বাভাবিক বাক্য দিছি, এখন আমরা ব্যতিক্রমী কিছু রুল নিয়ে আলোচনা করব। ব্যতিক্রম, দেখি এইগুলা তোমরা রুল আগে গুলাই, কিন্তু তোমরা বাক্যগুলা ধরতে পারবা না, এটা বলছি ব্যতিক্রম, কিন্তু রুল সেম। তাহলে আমরা দেখি ব্যতিক্রম কিরকম। নাম্বার 1, আগের গুলা সবাই ক্লিয়ার, আশা করি আগের গুলো সবাই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে পিডিএফ থেকে পড়াবো। আশা করি অনেকেই আগে আমি নিজের মতো করে বিষয়গুলো উপস্থাপন করেছিলাম, প্রেজেন্ট করছিলাম, আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন নাই, অনেকের সমস্যা হচ্ছে। কোনো সমস্যা নেই, আপনারা বলেছেন বই থেকে অ্যাডজাস্ট করে পড়ানোর জন্য, আমি বই থেকে অ্যাডজাস্ট করে পড়াচ্ছি, ঠিক আছে? কোনো টেনশন নেই, আমি পড়াবো, ঠিক আছে না? দেখেন একটু, হ্যাঁ আজকের ক্লাস পরে পাবেন, সমস্যা নেই। তাহলে এখন আমরা দেখি কি হয় বিষয়টা। আমি যদি উদাহরণগুলো একটু বলি, যেমন এরকম আমি দিয়েছি ইফ আই হ্যাড মাচ মানি, আই ড্যাশ বাই এ কার, ড্যাশ বাই এ কার, এই তো নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে নাম্বার 2, ইফ, দেখেছো আরেকটা বাক্য দিই, ইফ আই হ্যাড বিন হাংরি, আই ড্যাশ ইট সাম ফুড। এই যে দুটা বাক্য লিখেছি, যারা আগের নিয়মগুলো একটু বলে দিয়েছিলাম পড়েছ, তারা একটু বিষয়টা দেখে নেব কি হতে পারে। তাহলে একটু দেখার চেষ্টা করো। এই যে দেখো তোমাদের বইয়ের মাঝে এইভাবে নিয়মটা, আমি যে বিষয়গুলো লিখে দিয়েছি সেম বিষয়গুলাই, এই যে দেখো বইয়ের মাঝে তোমাদের এই যে সেম রুলস গুলাই বইয়ের মাঝে দেওয়া আছে। এই যে দেখো আমি বিষয়টা একটু ধরিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে। দেখো ইফ আছে, ইফ যুক্ত, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমি তোমাকে একটু সহজভাবে বলে দিয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট মানে B1। তাহলে এটা থাকলে এই জায়গায় অনেকগুলো উত্তর দেওয়া আছে, সবগুলো লেখার দরকার নেই, শুধু উইল লিখলেই হবে, উইল লিখে B1 লিখলেই হবে, আর কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় বাক্যটা দেখো ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট, যেটাকে আমি বলেছিলাম B2, এই B2 থাকলে সব লেখার দরকার নেই, সব বাদ দিয়ে দিবা, খালি উড লিখলেই হবে, উড প্লাস B1 মানে হচ্ছে বেস ফ্রম। 3 নম্বরে দেখো ইফ লিখেছি, ইফের পরে দেখো হেড আছে, হেডের পরে B3 আছে, তো এটা থাকলে এতগুলা লেখার দরকার নেই, শুধু কি উড হ্যাভ প্লাস B3 লিখলেই হবে। তাহলে আমি যে বিষয়গুলো বলে দিয়েছিলাম এই বিষয়গুলো তোমরা বই থেকে অ্যাডজাস্ট করে নিতে পারতা, বুঝছো না? তাহলে আসলে বুঝতে পেরেছি, তোমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছো, বইয়ে দেওয়া আছে, একটু অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? এখন আমরা দেখি, এই যে আমি দুটা উত্তর দিয়েছি, প্রশ্ন লিখেছি, দেখো তো এই যে দুটো উদাহরণ আমি দিয়েছি, এখন মিলাই তো। আমি তোমাদেরকে নিয়মটা দিয়েছিলাম এরকম, বলেছিলাম ইফের পরে দেখো এই বাক্যটা কি হতে পারে, তোমরা একটু লক্ষ্য করো, আমাদের কি দেওয়া আছে, আমরা যদি দেখি এই যে ইফ দেওয়া আছে, ইফের পরে দেখো এই হ্যাড দেওয়া আছে,
আর এই জায়গায় হেড প্লাস বি3 দেওয়া আছে। এখন একটা কথা মাথায় রাখবা তোমরা, এই বিষয়টা তোমরা ক্লিয়ার মাথায় রাখবা। ইপের পরে যদি শুধু হেড থাকে, হেড 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 শুধু একা একা থাকলে এটা B2 হিসাবে কাজ করে, B2 হিসাবে কাজ করে। তাহলে কি হিসাবে কাজ করে বলেছি? একা একা থাকলে B2 হিসাবে কাজ করে। তাহলে আমরা কোথায়, আমরা বলেছি যদি হেড একা একা থাকে তাহলে কি হিসাবে কাজ করবে? B2 হিসাবে কাজ করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে দেখেন হেড আছে, শুধু অনলি হেড, তাহলে এই জায়গায় হবে কি উড প্লাস B1, তাহলে উড বাই, উত্তর হয়েছে। দ্বিতীয় নাম্বার বাক্যে যদি আমরা দেখি ইপের পরে দেখেন হেড আছে, B3ও আছে, এটাকে বলে থার্ড কন্ডিশনাল, তাহলে এই জায়গায় উত্তর হবে উড হ্যাভ প্লাস B3, উড হ্যাভ ইটেন। আশা করি ক্লিয়ার সবাই, আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে এখন আমরা চলে আসি বিষয়টা একটু দেখার চেষ্টা করি। তাহলে এখন আমরা দেখেন আপনাদের বই থেকে যে প্রথম রুলস থেকে আমি দেখিয়ে আনছি কি বিষয়গুলো দেওয়া আছে, একটু দেখার চেষ্টা করেন সবাই মনোযোগ সহকারে। আপনাদের বইয়ের সাথে রুলগুলো অ্যাডজাস্ট করে করে পড়বেন, তাহলে দেখবেন আরো সহজে বুঝতে পারবেন। তাহলে আমরা একটু দেখি আমাদের রুলস গুলা। এই যে আমরা চলে আসছি প্রথম রুলসে চলে আসছি, সবাই একটু দেখার চেষ্টা করি। রুলস 1, আচ্ছা আমরা এইটা থেকে পড়ি, দেখার চেষ্টা করি। রুলস 1 একটা দেখিয়ে দিয়েছি, তোমরা দেখো যদি বাক্যের মধ্যে এই শব্দগুলো থাকে একটু মাথায় রেখে নাও। যদি বাক্যের মধ্যে yesterday, ago, উইশ, ফ্যান্সি, সিন্স, লাস্ট থাকে, সিন্স অথবা লাস্ট অথবা টাইম থাকে, অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম থাকলে, মানে এই যে শব্দের অনেক লম্বা একটা লিস্ট, এই সবগুলা থাকলে উত্তর হিসাবে B2 বসে। উত্তর হিসাবে কি বসে? B2। আচ্ছা B3 কিভাবে বুঝতে পারবো? আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন সবাই। B3 এগুলা মুখস্থ করতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনারা একটু দেখে নেবেন পেজটা কত নম্বর, এটা তো আমরা স্লাইড করে পড়াচ্ছি, এই জায়গায় পেজ নাম্বারটা দেওয়া নাই। আপনারা একটু বই থেকে অ্যাডজাস্ট করে রাইট ফ্রম বার বের করে একটু দেখেন স্লাইডগুলো মিল আছে আপনাদের সাথে, বুঝতে পেরেছেন বইয়ের? আচ্ছা বইয়ের 2 নম্বরে মেবি মিল আছে, একটু খুঁজে নেন। আচ্ছা তাহলে আমরা এখন একটা রুলসে আসি। দেখেন বলেছি যে কোনো বাক্যে yesterday, কোন বাক্যে এই যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন তো কি শব্দ বলেছি? এই যে yesterday শব্দটা, এগো, এই যে শব্দগুলা, অথবা উইশ, অথবা ফ্যান্সি, অথবা সিন্স, এই যে অথবা ইট ইজ হাই টাইম, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, ইট ইজ হাই টাইম এই শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই যে এতগুলো শব্দ এগুলো একটু মুখস্থ রাখতে হবে, এইগুলো থাকলেই B2। এই যে দেখেন কিভাবে আসে পরীক্ষায় উদাহরণ হিসাবে দেখেন, এই যে ইট ইজ হাই টাইম দেওয়া আছে, তাহলে ইট ইজ হাই টাইম দেওয়ার পরে দেখেন এই যে একটা ভার্ব আছে, তাহলে এই ভার্বটাকে B2 করতে হবে, তাহলে B2 কে ইডি যুক্ত যে চেঞ্জ হয়ে গেছে। সেম ওয়েতে দেখেন ইট ইজ হাই টাইম আছে, এই যে ভার্বটাকে কি করতে হবে? B2 করতে হবে, এই যে ওয়ার্কটা ওয়ার্কড হয়ে গেছে। আবার দেখেন এই যে আই উইশ দেওয়া আছে, আই উইশ দেওয়া থাকলে বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, যেহেতু আই উইশ দেওয়া আছে বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তার মানে একটা কথা মনে রাখবেন উইশের ক্ষেত্রে, উইশের ক্ষেত্রে, উইশের ক্ষেত্রে বি থাকলে সবসময় ওয়ার বসে। বি থাকলে আমরা কি বসাবো? ওয়ার বসাবো। বি থাকলে কি বসাবো? ওয়ার বসে। বি থাকলে কি বসে শিক্ষার্থী বন্ধুরা? বি থাকলেই ওয়ার বসে। আচ্ছা এই যে কমেন্টে একজন লিখে দিয়েছে যে 109 পৃষ্ঠা, সবাই 109 পৃষ্ঠা বের করেন, তাহলে আশা করি রুলসগুলো পেয়ে যাবেন। আচ্ছা
পায়েল নাথ, আপনি আনলেস দিয়ে বলেছেন, তাহলে এর উত্তর হবে শুধু আপনি উইল যুক্ত করে দিবেন, তাহলে উত্তর হয়ে যাবে। উইল ফেল, তাহলে উত্তর হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে। অথবা ক্যান দিতে পারেন, তাহলেই হবে। তাহলে আশা করি এই 2 নাম্বার রুলস আমাদের ক্লিয়ার। তাহলে 2 নাম্বার রুলসগুলো আমাদের ক্লিয়ার, সকলেই বুঝতে পেরেছি। এখন দেখেন নাম্বার 3, আমাদের যে বিষয়গুলো এইগুলো একটু মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি দেখি এই যে শব্দগুলো দেখা যাচ্ছে, যে কোনো বাক্যে এই যে গেট ইউজ টু, এই শব্দটা মুখস্থ রাখবেন। অ্যাডিক্টেড টু এবং বি ইউজ টু এবং হচ্ছে পেপার টু, কন্ট্রিবিউট টু, উড ইউ মাইন্ড অথবা ক্যান নট হেল্প, উইথ আমরা দেখতে পাচ্ছি লুক ফরওয়ার্ড টু, বি গেট ইউজ টু। এই যে শব্দগুলা মানে সকল প্রিপোজিশন সারা, মানে এই যে শব্দগুলো আমরা লিখেছি, এই শব্দগুলো থাকলেই অলওয়েজ এইগুলার পরে আমরা আইএনজি বসাবো ভার্বের সাথে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি ক্লিয়ার। সবাই একটু দেখেন, পরবর্তীতে আমরা চলে আসি। তাহলে দেখেন আমি যে বিষয়টা বলেছি, কোনো বাক্যে কি গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, আপনাদের বইয়ে এই রুলগুলো অ্যাডজাস্ট করা আছে। 109 পৃষ্ঠা রাইট ফ্রম বার বের করেন, তাহলেই দেখতে পারবেন এই রুলগুলো একবারে বইয়ের নিয়মে হুবু কপি পেস্ট আমি দেখিয়ে দিচ্ছি। বইয়ের সাথে রুলটা জাস্ট অ্যাডজাস্ট করে নেন, করে একটু মিলিয়ে নেন। তাহলে এই শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে। গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু অথবা উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। এই শব্দগুলা যদি কখনো থাকে তাহলে সবসময় আইএনজি বসবে। এছাড়াও সকল প্রিপোজিশনের ক্ষেত্রেও আইএনজি বসবে, যেমন অন, অফ, ফ্রম, উইদাউট, এরকম হাজারো প্রিপোজিশন আছে। টু ছাড়া, টু ব্যতীত যত প্রিপোজিশন আছে সবগুলোর সাথে কি বসবে? সবগুলোর সাথেই আইএনজি বসবে। সবগুলোর সাথেই কি বসবে? আইএনজি বসবে। তাহলে টু ব্যতীত যতগুলো নিয়ম আছে সবগুলোর সাথেই কি বসবে? আইএনজি বসবে। তাহলে এখন দেখি কি হতে পারে। তাহলে একটু দেখান, যে বিষয়টা একটু দেখান, লক্ষ্য করেন। আমি বলেছি কি, যদি কোনো বাক্যে গেট ইউজ টু, এডিক্টেড টু, বি ইউজ টু, প্রেফার টু, এই শব্দগুলো থাকলে আইএনজি। যেখানে উদাহরণ দেখেন, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিল, উইথ এ ভিউ টু, জন্যে, কিসের জন্য? যে শিকার জন্য, যে লার্ন, তো লার্নের সাথে আইএনজি হয়ে যাবে লার্নিং। কেন? উইথ এ ভিউ টু থাকলে আইএনজি বসে। যেমন আরেকটা দেখাই, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড থাকলেও আইএনজি। তাহলে এই যে হেল্প আছে, হেল্পের সাথে হেল্পিং হয়ে গেছে আইএনজি। যেমন দেখেন এই জায়গায় আরো অনেক উদাহরণ দেওয়া আছে, আমরা একটু দেখি। উড ইউ মাইন্ড হ্যাভ এ কাপ অফ টি, তাহলে দেখেন উড ইউ মাইন্ড থাকলে আইএনজি, হ্যাভটা কি হবে? উত্তর হিসাবে হ্যাভটা হয়ে যাবে হ্যাভিং। হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাভিং। কেন? উড ইউ মাইন্ড থাকলে আইএনজি বসে। উড ইউ মাইন্ড থাকলে কি বসে? আইএনজি থাকে। আচ্ছা, তাহলে এখন একটু দেখার চেষ্টা করেন কি হয়। আচ্ছা, আপনারা দেখেন অনেকেই বলতেছেন স্যার আপনার মতো করে পড়ান। আপনারা কিছুক্ষণ আগে বলেছিলেন স্যার পিডিএফ থেকে পড়ান, খুঁজে পাচ্ছি না। পিডিএফ থেকে পড়াচ্ছি, বুঝেন? দেখেন একটু ম্যাচিং করে নেন, হয়ে যাবে। মানে এই বিষয়গুলো একটু দেখিয়ে দিব, কারণ নিজের মতো করালে কিন্তু টপিকস এইগুলাই থাকবে, বুঝতে পেরেছেন? জাস্ট আমরা বইয়ের সাথে একটু অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ম্যাচিং করেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবেন। এখন আসি, উড ইউ মাইন্ড থাকলে, কি থাকলে বলেছি? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড থাকলে কি হবে? আইএনজি হয়ে পারবে সাথে। তাহলে হ্যাভটা কি হবে? হ্যাভিং। এই যে দিয়েছি হ্যাভিং। দ্বিতীয় বাক্যে আসো, যেমন আমরা যদি দেখতে পারি কোনো বাক্যে ক্যান নট হেল্প থাকে, তাহলে এরপরেও আইএনজি হবে। এটি মুখস্থ করতে হবে। উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প, মুখস্থ করবা, তাহলে এটার ক্ষেত্রেও আইএনজি হবে। এই যে দেখো লাফিং। আশা করি ক্লিয়ার। 4 নম্বর বাক্যে আমরা যদি দেখি, যে এই যে বাক্যটা দেখো, উইথ এ ভিউ টু দেওয়া আছে। উইথ এ ভিউ টু থাকলেই ভার্বের সাথে আইএনজি, যে বাইটা কি হবে? বাইং। বাইং। 5 নম্বর বাক্য দেখো, লুক, এই যে লুক ফরওয়ার্ড টু,
এই যে লুক ফরওয়ার্ড টু থাকলেও কি হবে আইএনজি, এটা মুখস্থ। গেটটা কি হবে গেটিং, গেটটা হয়ে যাবে গেটিং। এখন দেখো এই যে ইউজ টু আছে, বি ইউজ টু মানে বি মানে কি বুঝিয়েছে, বি মানে এমিজার। এই যে ইউজ টু থাকলেও ভার্বের সাথে কি হবে আইএনজি হবে, তাহলে সুইমটা হয়েছে সুইমিং, সুইমিং। এরপরে আসি, যদি এই যে দেখেন আবার ইউজ টু আছে, তাহলে ইটটা কি হবে ইটিং, ইটটা হবে ইটিং, ইটটাও কি হবে ইটিং, কারণ ইউজ টুর ক্ষেত্রে আইএনজি। এই যে উইদাউট প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সব সময় আইএনজি বসে, এই যে নোয়িং, নোটা হবে নোয়িং। এরপরে দেখেন শি কেম টু কলেজ, এই যে রান আছে রানিং, তাহলে এটা একটা রুল আছে আমাদের। রুলটা কি, রুলটা হচ্ছে একটা বাক্যে একাধিক ভার্ব থাকলে, এই যে দেখেন কেম একটা ভার্ব, আবার এটা ভার্ব, এটাও ভার্ব এটাও ভার্ব, তাহলে কয়টা ভার্ব আছে এই জায়গায় দুটা। তাহলে একাধিক ভার্ব থাকলে, একাধিক ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে ভার্ব এর সাথে পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসে, আইএনজি বসে। তাহলে দেখেন এই যে একটা ভার্ব আছে, এই যে ভার্ব, পরবর্তী ভার্বের সাথে আমরা কি বসিয়েছি আইএনজি বসিয়েছি। আচ্ছা তাহলে আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা এই যে রুলসটা পড়েছি, যেমন এই শব্দগুলা বলে দিয়েছি, যে রুল 3-এর মাঝে আমাদের যে শব্দগুলা ছিল দেখবেন, এটি একটু মুখস্থ রাখবেন। গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, উইথ দ্য উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, অথবা লুক ফরওয়ার্ড টু, এই শব্দগুলো থাকলে সবসময় ভার্বের সাথে আমরা কি বসাবো, ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো, ভার্বের সাথে আমরা কি বসাবো আইএনজি বসাবো। সবাই একটু মাথায় রাখবেন বিষয়গুলা। তাহলে এখন আমরা চলে আসি পরবর্তী রুলস দেখি কি হতে পারে। তাহলে 3 নাম্বার, আমরা 3টা রুলস আশা করি সবাই বুঝতে পেরেছি। নাম্বার 4, এই যে দেখেন শব্দগুলো, আমাদের এই জায়গায় সবগুলো শব্দ পড়ার দরকার নেই, আমরা যদি একটু দেখার চেষ্টা করি কোন শব্দগুলো হতে পারে। যেমন আমরা বলেছি জাস্ট, এই যে শব্দটা নিয়েছি, অথবা জাস্ট নাও এই যে নিয়েছি, এরপরে নিয়েছি আমরা অলরেডি, এরপরে নিয়েছি আমরা ইয়েট, এরপরে আমরা নিয়েছি লেটলি। দেখো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, নেভার, এই যে শব্দগুলো থাকলে উত্তর হবে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থ্রি। পিপি মানে ভার্বত্রী, পিপি মানে ভার্বত্রী। যদি কখনো, এই কথাটা মনে রাখবেন, আমি আবার বলি, এই বিষয়টা কিন্তু একবারে বোল্ড করে দিচ্ছি, এটি পরীক্ষায় বারবার আসে। যেমন অলরেডি শব্দটা দেখবেন পরীক্ষায় অনেকবার এসেছে, রিসেন্টলি শব্দটা দেখবেন অনেকবার পরীক্ষায় এসেছে, জাস্ট শব্দটা অনেকবার এসেছে, এই 3টা শব্দ। আর লেটলি শব্দটা নিবেন, ইয়েট শব্দটা নিবেন, এই 5টা শব্দের বাইরে শেখার দরকার নেই, এনাফ। ওইগুলা পরীক্ষায় আসে না, আপনাদের এই 5টা শব্দই আসে। এগুলো থাকলেই চোখ বন্ধ করে হ্যাভ দিবেন অথবা হ্যাজ দিবেন, দিয়ে বি3 দিবেন। এখন প্রশ্ন হচ্ছে হ্যাভ কখন, প্লুরাল বুঝালে হ্যাভ, আর সিঙ্গুলার বুঝালে হ্যাজ। সিঙ্গুলার তো একজন আমরা চিনি, তাহলে যেমন আমরা বললাম দে, দে মানে অনেকজন, দের সাথে কি হবে হ্যাভ হবে। উই, উই মানে অনেকজন আমরা। আর যদি বলি সি, সি মানে একজন, কিন্তু আয়ের সাথে কিন্তু হ্যাভ বসে সবসময়, এটা মনে রাখবেন। যেমন আমি উদাহরণ বলি, যেমন আয়ের সাথে হ্যাভ বসবে, দের সাথে হ্যাভ বসবে, উয়ের সাথে হ্যাভ বসবে, এই শব্দগুলোর সাথে হ্যাভ বসবে। আর হ্যাজ কখন, যদি ইট বলি তাহলে হ্যাজ বসবে, হি বসলে হ্যাজ বসবে, সি বসলে হ্যাজ বসবে, এই শব্দগুলোর ক্ষেত্রে হ্যাজ বসবে। তাহলে আমরা দেখি, এই যে দেখেন যে আই, আইটা সিঙ্গুলার হলে ওইটার সাথে হ্যাভ বসে, কিন্তু ইউ, ইউ, ইউ সিঙ্গুলার বা প্লুরাল, ইউ যাই হোক, ইউ এর সাথে সবসময় হ্যাভ বসবে। আর উইয়ের ক্ষেত্রে উই, উইয়ের ক্ষেত্রে হ্যাভ হইব, দের ক্ষেত্রেও হ্যাভ হইব, অন্যান্য প্লুরালের ক্ষেত্রেও হ্যাভ হইব, আর সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হইব। যেমন আমি যদি হি বলি, হি এর সাথে
হ্যাজ হইব, যদি সি বলি সি এর সাথেও হ্যাজ হইব। তাহলে কখন হ্যাভ কখন হ্যাজ এটা বুঝতে পেরেছি, কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে এটা বুঝতে পেরেছি। তাহলে সবাই একটু মনোযোগ দেই। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টা। আবার একটু কমেন্টে আমরা বিষয়টা একটু দেখি উত্তরগুলা কি হতে পারে। এই যে দেখেন, এই যে আমরা নিয়েছি কতগুলা প্র্যাকটিস, যদি একটু দেখার চেষ্টা করি কি হতে পারে তাহলে একটু আমরা বুঝি। তাহলে এই যে দেখেন তো আমরা যে নিয়েছি বাক্যগুলা, যেমন মাই ব্রাদার আমার ভাই, এই যে জাস্ট শব্দটা আছে, তাই জাস্ট থাকলে কি বই হ্যাভ হ্যাজ প্লাস বি3, তাহলে মাই ব্রাদার একজন, তাহলে একজনের সাথে হবে হ্যাজ, এইতে বসিয়েছি হ্যাজ, একজনের জন্য কি বসিয়েছি হ্যাজ, নিয়েছি আমরা হ্যাজ, এরপরে দিব বি3, মোবের থ্রি কি মুভড, মোবের বি3 কি আমরা জানি মুভড, মোবের বি3 কি আমরা নিয়েছি মুভড। আশা করি ক্লিয়ার। এখন আসি, এই যে দেখেন আমরা আছে বাই, এখন প্রশ্ন হচ্ছে যে রিসেন্টলি শব্দটা আছে, যেহেতু রিসেন্টলি আছে, এই রিসেন্টলির ক্ষেত্রে আমরা যে বিষয়টা নেব সাবজেক্ট কে হি, তাহলে এই যে বাই, তাহলে আমরা দিব হি এর সাথে কে বসে হ্যাজ, হ্যাজ বট, হ্যাজ বট। আশা করি বুঝতে পেরেছি। আবার দেখো এই যে জাস্ট শব্দটা দেওয়া আছে, যেহেতু জাস্ট শব্দটা দেওয়া আছে, এখন বিষয়টা একটু মাথায় রাখবা যে দি প্লে জাস্ট বিগিন, তাহলে দি প্লে খেলাটা জাস্ট বিগিন, তাহলে হ্যাজ বিগান, বিগিনের বাড়তি হচ্ছে বিগান। এখন দেখো যে রিসেন্টলি শব্দটা দেওয়া আছে, রিসেন্টলি থাকলে কি হবে সাবজেক্ট কে হি, তাহলে রিসেন্টলি যেহেতু রিসেন্টলি দেওয়া আছে তাহলে হ্যাভ হ্যাজ, হি এর সাথে কি বসে হ্যাজ জয়েন্ট, উত্তর হয়েছে হ্যাজ জয়েন্ট। এরপরে আবার দেখো যে ইয়েট যুক্ত আছে, ইয়েট থাকলেই আমরা যে আই সাবজেক্ট আয়ের সাথে কে বসে বুঝলাম হ্যাভ বসে, এই যে হ্যাভ, হ্যাভ ফিনিশড, হ্যাভ ফিনিশড। আবার সেম চলে আসো, এই যে দেখো দি বয়, এই যে ইয়েট শব্দটা আছে, তাহলে দি বয় হচ্ছে একজন বালক, তার মানে হ্যাজ হবে, হ্যাজ পরে বি3, লার্নের বি3 কি হবে লার্নড, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। এখন চলে আসো, এই যে দেখো লাস্ট শব্দটা আছে, লাস্ট থাকলেও আমরা হ্যাভ, তাহলে দেখো এই যে হেড দেওয়া আছে ব্র্যাকেটে, আচ্ছা ব্র্যাকেটে কখনো হেড দেওয়া থাকবে না, এটা ভুল আছে, এই জায়গায় আই হ্যাভ, ও আচ্ছা ঠিক আছে, তো হ্যাভ এটা উত্তর দেওয়া অলরেডি। আচ্ছা এই জায়গায় কি আছে হেড, তাহলে প্রশ্ন হচ্ছে এই জায়গায় হেড না, এই জায়গায় দেওয়া থাকতো হ্যাভ, কিন্তু উত্তর হিসেবে তুমি বসাইতে হেড, কেন? কারণ এই জায়গায় দেখো হ্যাভ আছে, হ্যাভের পরে বি3 হবে, হ্যাভের বি3 হচ্ছে হেড, শেষ। এই দেখো হ্যাভ দেওয়া আছে, হ্যাভের পরে বি3, একটা কথা মনে রাখবা হ্যাভ হ্যাজ হ্যাড, এটির পরে বি3 বসে। এই যে দেখো ফিনিশের বি3 কি হবে ফিনিশড, ফিনিশড। এরপরে আবার দেখো এই যে হ্যাভ আছে, এই যে ডু আছে, ডু থাকলে কি হবে ডান, কেন? হ্যাভ হ্যাজ এর পরে বারবে 3 বসে, তোমরা সবাই জানবা হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে বারবে 3 বসে। তাহলে আশা করি সবাই ক্লিয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা হ্যাঁ, একজনে বলেছে, আচ্ছা যাই হোক আমি কমেন্টগুলো একটু দেখছি, যে রাসেল বলেছেন আচ্ছা মাথায় কিছু ঢুকতেছেন। আচ্ছা আপনাদের সমস্যাটা একটু কমেন্টে বলেন তো, বুঝতেছেন না নাকি সবাই? কথা বোঝা যাচ্ছে না, সাউন্ড ক্লিয়ার না, রুলগুলো বুঝতে পারছেন না? একটু কমেন্টে বলেন, সবার কমেন্টগুলো একটু দেখি। আফসানা বলেছে ক্লিয়ার। আচ্ছা তাজমিম সরকার বলেছে সবার কমেন্টটা দেখেন, বুঝতেই পারছি না। আচ্ছা সব মাথার উপর দিয়ে যাচ্ছে,
আজকের ক্লাসটা মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা স্যার, মানে কিছু দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আচ্ছা যাই হোক, ক্লাসটা আর বেশি দূর আগাবো না। আজকে আমরা প্রথম দিকে ক্লাসটা শুরু করেছিলাম, সাময়িক ত্রুটির কারণে আপনাদের ক্লাসটা একটু বুঝতে সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, আপনাদের সবারই মাথার উপর দিয়ে আজকে যাচ্ছে, মেবি বুঝতে পারছেন না। আচ্ছা, আমি নেক্সট দিন থেকে আবার বিষয়গুলো আরটু সুন্দরভাবে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আজকে যে রুলগুলা বলে দিয়েছি, একটু দেখেন, ট্রাই করে বই থেকে একটু অ্যাডজাস্ট করেন, করে মিলান, দেখেন বুঝতে পারেন কিনা। যদি না বুঝতে পারেন, আমি নেক্সট দিন আবার এই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করে দিব এবং বিষয়গুলো একটু ডিটেলসলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, পল্লব চক্রবর্তী বলছে স্যার আপনার মতো করে পড়ান। ঠিক আছে, আমি আমার মতো করেই পড়াবো, সমস্যা নেই। বইয়ের সব রুলস বাদ দিয়ে আপনি আচ্ছা স্লিপিং নিজের মতো করে পড়ান, যেন আমরা কমপক্ষে 3 নাম্বার বা 2 নাম্বার। হ্যাঁ দেখেন, গ্রামারে নাম্বার পাওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, সবাই বলতে স্যার নিজের মতো করান, রুল 4টা আরেকটু বুঝালে ভালো হতো। রুল 4টা আবার বুঝাবো। রুল 4টা একটু দেখি, রুল 4টা কি বলি। এই যে রুল 4 দেখেন, আমি বলেছি এই যে শব্দগুলা একটু দেখেন তো, এই যে শব্দগুলা কি, শব্দগুলা কি আমরা যদি দেখি সবাই, এই যে দেখতে পাচ্ছি জাস্ট, এই যে দেখতে পাচ্ছি অলরেডি, এই যে দেখতে পাচ্ছি লেটলি, ইয়েট, রিসেন্টলি। ঠিক আছে, এই যে আমরা শব্দগুলা দেখতে পাচ্ছি, এই শব্দগুলা যদি তাকে, এই যে দেখেন সুন্দর করে দিয়েছি, হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, ভার্বের থ্রি হতে পারে, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থ্রি। আচ্ছা, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থ্রি। তাহলে আমরা বলেছি কি, এইগুলো থাকলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থ্রি বসে। তাহলে যেহেতু হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থ্রি বসে, এই যে দেখেন শব্দগুলা, এই দেখেন জাস্ট শব্দটা আছে, তাহলে হবে হ্যাভ অথবা কি হবে, হবে হ্যাভ অথবা হবে হ্যাজ, এরপরে কি হবে ভার্বের থ্রি, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থ্রি, এই শব্দটা বসবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আজকে তো ক্লাস শেষই করে দিব। নেক্সট দিন থেকে আরো সহজভাবে আপনাদেরকে একটু এক্সপ্লেন করব। আচ্ছা, সবারই ইচ্ছা যে স্যার আপনার মতো করে পড়ান, আপনার মতো করে পড়ান, সমস্যা নেই, পড়াবো। আচ্ছা, এই রুলসটি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে বলেন। আচ্ছা, গ্রামার একটু আচ্ছা, গ্রামারে কত নম্বর পেতে হবে এটা বিষয় না, কিন্তু আমি বলেছি আচ্ছা, যেমন আমরা রোহান বলেছে 90% ডান, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ক্লাসটা আবার প্রথম থেকে নেওয়া হোক। এই রাত্রে 11টা বেজে গেছে, আবার আজকে প্রথম থেকে ইম্পসিবল হচ্ছে না আজকে, নেক্সট দিন আবার নিব ক্লাসটা। কমেন্ট বক্স বন্ধ করে দিলে ভালো হতো। আচ্ছা, মিতু মিয়া বলেছে প্রথমবার যেভাবে বুঝাইছেন ওইভাবে পড়ান, বই থেকে না। আচ্ছা স্যার, আমাদের অন্য অন্য সাবজেক্টে যদি একটু পিডিএফ দিতেন। হ্যাঁ, পেয়ে যাবেন। পল্লব চক্রবর্তী বলেছেন অনেক মতামত স্যার, অনেকের মত। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর ক্লাসটা বেশি দূর আগাবো না, নেক্সট ক্লাসে আবার আপনারা যুক্ত হবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু রুলসগুলো দেখবেন। আমি বলি যেটাই পড়েন না পড়েন, পড়ার আগে একটু বই থেকে দেখে নেবেন, তাহলে আপনাদের বিষয়গুলো আরও সহজ হবে। বুঝতে পেরেছেন? যাই হোক, আজকে এই পর্যন্তই। গুড নাইট, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, ক্লাসটা শেষ করে দিচ্ছি, নেক্সটে আবার যুক্ত হবো। আজকে আমাদের এমনিতেই সাউন্ডের সমস্যা হয়ে গিয়েছিল, আমাদের নেটওয়ার্ক চলে গিয়েছিল, প্রায় 2বার বা 3বার আমরা ক্লাসে যুক্ত হয়েছি, বারবার একই ধরনের সমস্যা হয়েছিল। আচ্ছা, একজন হচ্ছে স্যার বইয়ের রুল 4-8 এর সাথে তো আপনার রুল মিল নেই 4-এর সাথে। আচ্ছা, বইয়ের 4-এর সাথে মিল নেই। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।